আজকে আমি পড়াবো ক্লাস 8-এর যে অষ্টম অধ্যায়ের যে চ্যাপ্টারটা আছে বিজ্ঞান বইয়ের যে অষ্টম অধ্যায়ের চ্যাপ্টারটা আছে রাসায়নিক বিক্রিয়া সেইটা। তো চলো শুরু করি আমি। এই অধ্যায় শুরু করার প্রথমে আমাদের এটা যেহেতু একটা অধ্যায়ের নাম আছে রাসায়নিক পদার্থ, অর্থাৎ পদার্থ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা হচ্ছে যৌগিক পদার্থ। এখন মৌলিক পদার্থ কাকে বলে এবং যৌগিক পদার্থ কাকে বলে এই সম্পর্কে আমাদের একটু জানতে হবে। মৌলিক পদার্থ হচ্ছে কি, যে সকল পদার্থ শুধুমাত্র একটি মৌল পাওয়া যাবে সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আর যে সকল পদার্থের ভিতরে দুইটি বা দুইয়ের অধিক যে মৌল পাওয়া যাবে সেটা হচ্ছে যৌগিক পদার্থ। এখন আমরা যদি একটু উদাহরণ দিই তাহলে সেটা হচ্ছে আমরা দেখতে পাবো যে আমরা জানি হচ্ছে ক্লোরিন, এটা ক্লোরিন 2, সরি এটা 2 আমি লিখতেছি। তাহলে ক্লোরিন 2 এইটা যদি আমরা ভাঙি তাহলে অবশ্যই এখানে আমরা ক্লোরিন পাবো। আমরা যখন ভাঙবো ছোট ছোট কণা যখন পরিণত হবে তখন তার ভিতরেও ক্লোরিন থাকবে। ক্লোরিন ছাড়া আমরা এটা ভাঙলে অন্য কোনো কিছুই পাবো না। অথবা আমরা যদি আরেকটা নেই, সেটা হচ্ছে আয়োডিন, I2। এখন আয়োডিন যদি আমরা ভাঙি তাহলে আয়োডিন আমরা হচ্ছে শুধুমাত্র আয়োডিনই পাবো, তাছাড়া আর অন্য আমরা কোনো কিছু পাবো না। এই আয়োডিন, এই যে পদার্থটা আমরা পাচ্ছি, এটা শুধুমাত্র একটি পদার্থ কিন্তু পাচ্ছি, আমরা কিন্তু আর কোনো পদার্থ পাচ্ছি না। তাহলে সেটা হচ্ছে কি মৌলিক পদার্থ এটা। আর অপোজিট যে আরেকটা আছে যেটা হচ্ছে যৌগিক পদার্থ, সেটা হচ্ছে কি দুই বা দুইয়ের অধিক। আমরা যদি যৌগিক পদার্থের উদাহরণ দেই তাহলে এরকম আসবে NaCl। এখন আমরা যদি এটা ভাঙি তাহলে কিন্তু দুইটা মৌল বা দুইটা মানে আমরা মৌল পাচ্ছি। এখানে সোডিয়াম আছে এটা, আর এটা হচ্ছে Cl। এখন এই সোডিয়াম আর Cl, এখন আমি জানি যে তোমরা হচ্ছে এই যে যৌগগুলো সম্পর্কে তোমরা চিনো না, বা তাহলে এইগুলো হচ্ছে কীভাবে মানে চিনতে হবে আর কি, বা নাম এদেরকে আমরা জানতে হবে, সেটা আমরা একটু পরেই আলোচনা করব। যে এইগুলোর নাম আমাদের লিখে মানে ইম্পর্টেন্ট যেগুলো নাম সেগুলো আমরা লিখে দিব, অথবা আমি বলবো তোমরা লিখে নিব, তাহলে সুবিধা হবে। মৌলগুলো আমি কোনটার কথা বলতেছি তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। তাহলে এই যে একটা মৌল আমরা একটা যে যৌগিক পদার্থ ভাঙলাম, এটা ভাঙার পরে আমরা দুইটা মৌলিক পদার্থ পাচ্ছি। এই যে একটা পদার্থ এটাকে বলা হয় যৌগিক পদার্থ। এখন আমরা এখানে আরো একটু উদাহরণ দিতে পারি, যেমন হচ্ছে আমরা হচ্ছে দিতে পারি হচ্ছে NH4 Cl, NH4Cl। এখন আমরা যদি এটা যদি ভাঙি তাহলে এখানে কিন্তু আমরা নাইট্রোজেন পাচ্ছি, তারপরে হাইড্রোজেন পাচ্ছি। আমরা কয়টা পাচ্ছি এটা আমি লিখলাম না, কিন্তু আমরা তো পাচ্ছি, মানে একটা নির্দিষ্ট একটা করে মৌল পাচ্ছি। এখন এই মৌলগুলো একটা আমরা মানে দুই বা দুইয়ের অধিক যেটুকু পাচ্ছি, এখানে তিনটা মৌল যেহেতু পাইছি, তাহলে এটা হবে কি একটা যৌগিক পদার্থ, মানে অনেকগুলো মৌলিক পদার্থের মিশ্রণে যেটা তৈরি হবে সেইটা হচ্ছে যৌগিক পদার্থ। এখন আমি যদি তোমার রিয়েল লাইফে একটা উদাহরণ দিই, যেমন আমরা যখন প্লেটে ভাত নেই, এই প্লেটে ধরো ভাত আছে, এখানে ভাত নিছি আমরা। এখন ভাত যদি আমরা নেই তাহলে মনে করো যে ভাতের যে কণাটা ওইটা কিন্তু আমরা প্লেটের ভিতরে ভাতই পাচ্ছি, মানে ভাতের যে চাউল আছে ওইটাই আমরা পাচ্ছি, আমরা কিন্তু ওর ভিতরে আর কোনো কিছু পাচ্ছি না। তাহলে ওইটা মনে করো যে ভাত যেগুলো আছে ওইগুলো সবগুলো মানে একই পদার্থ, মানে একই রকম দেখতে, সবগুলো সেম। তাহলে ওইটা হচ্ছে কি, আর একটা ভাতের দানা হচ্ছে আর একটা মৌলিক পদার্থ, তাহলে ওইটা হচ্ছে মৌলিক। আর আর আমরা যদি ভাতের সাথে যদি আমরা যদি মনে করো যে অন্য আরও মানে খাবার নিছি, ভাতের সাথে মনে করো তরকারি নিছি, বিভিন্ন ধরনের ডাউল নিছি, সবজি নিছি, এখন সবগুলো যদি মিক্স করি আমরা তাহলে যেটা পাবো মনে করো সেটা হচ্ছে যৌগিক পদার্থ, এরকম টাইপের আর কি। এখন আমরা নেক্সট পেজে যাই। এখন আমাদের যে মৌলগুলো পড়তে হবে বা নাম যেগুলো জানতে হবে, মানে ক্লাস 8-এর আর কি যে মৌলগুলো সম্পর্কে সব থেকে বেশি আলোচনা করা হয়েছে আমাদের সেইগুলো একটু জানতে হবে। এখন কোনগুলো সেইগুলো আমরা সেইগুলো একটু দেখব। সেগুলো আমি বলবো তোমরা হচ্ছে খাতায় লিখে নিবা মুখে। এটা হচ্ছে কি হাইড্রোজেন, তোমরা লিখবা হাইড্রোজেন, এইচটা হাইড্রোজেন, এইচ লিখবা, এরকম এইচ লিখবা, লেখার পরে এটা দাগ দিবা, দিয়ে তারপরে এখানে বাংলায় লিখবা হাইড্রোজেন,
হাইড্রোজেন এরকমভাবে লিখবা। আমার লিখতে একটু প্রবলেম হচ্ছে, আমি লিখতে পারতেছি না। তারপরে আর কোনটা, তারপরে হচ্ছে আমরা সিরিয়ালি লিখবা এরকমভাবে। তারপরে হচ্ছে এটা, এখানে কালারটা একটু চেঞ্জ করে নিই, যেহেতু এখানে লাল কালার আছে। এই যে সোডিয়াম নিবা, এটা হচ্ছে সোডিয়াম, এনে দ্বারা সোডিয়াম বোঝায়। তারপরে হচ্ছে পটাশিয়াম, কেতে পটাশিয়াম, যদিও ওটা লাগবে কিনা আমি শিওর না। তারপরে ওটা জানে রাখ ভালো ভালো, মানে এখানে প্রথম সারি থেকে 3টা। এখন তারপরে আসি আমরা দ্বিতীয় নম্বর সারিতে আছে ক্যালসিয়াম নিবা, ক্যালসিয়াম। আর এখান থেকে নিবা হচ্ছে কপার, এটা হচ্ছে জিঙ্ক, কপার জিঙ্ক, কপার জিঙ্ক। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম নিতে হবে, অ্যালুমিনিয়াম এলতে হচ্ছে অ্যালুমিনিয়াম। তারপর হচ্ছে কার্বন, কার্বন। তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, ওতে হচ্ছে অক্সিজেন, সিতে হচ্ছে কার্বন, এনতে হচ্ছে নাইট্রোজেন, ওতে হচ্ছে অক্সিজেন। তারপরে এসতে সালফার, এসতে হচ্ছে কি সালফার, এসতে সালফার ক্লিয়ারলি লিখে নাও। তারপর হচ্ছে সিএলতে হচ্ছে ক্লোরিন, সিএলতে ক্লোরিন, আইতে হচ্ছে আয়োডিন, আইতে আয়োডিন। তাহলে আমাদের মুখস্থ রাখতে হবে, এখানে প্রথমে হচ্ছে হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম বাদ দিলেও সমস্যা নেই। তারপর হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম, আর বাকিগুলো আমাদের সবগুলো মনে রাখতে হবে। সিএতে ক্যালসিয়াম, তারপর সিইউতে হচ্ছে কপার, কপার। আর জেড এনতে জিঙ্ক, জেড এনতে জিঙ্ক, এলতে অ্যালুমিনিয়াম, সিতে কার্বন, এনতে নাইট্রোজেন, ওতে অক্সিজেন, এসতে সালফার, সিএলতে ক্লোরিন, আইতে আয়োডিন। এই যে মৌলগুলো আমি বললাম, এইগুলো আমি বারবার তোমাদের সাথে আমি আলোচনা করব, বা এইগুলো বারবার আমি তোমাদের বলবো। এখন তোমরা হচ্ছে যখন মানে আমার কথাটা বুঝতে পারবে না, অথবা আমি যখন বলবো যদি তোমাদের কোনো মানে মুখস্থ না হয়, তাহলে তোমরা সেই এই যে পেজটা, এই পেজটায় তোমরা হচ্ছে চলে আসবা, আর সেটা আমি কি বলছি সেইটা একটু তোমরা হচ্ছে মিলানোর ট্রাই করবা। এখন যাই আমরা, এই যে মৌলগুলো আছে না, এইগুলো তো মনে করো যে প্রত্যেকটা একটা করে নির্দিষ্ট একটা মৌল, এখানে যেগুলো আছে সবগুলো মনে করো যে একটা একটা মৌল। এখন এই মৌলগুলো মানে কিভাবে এই মৌলগুলো মানে নামকরণ করা হয়েছে দেখছো, এখানে একটা হচ্ছে হাইড্রোজেন, এটা কিন্তু একটা অক্ষর দিয়ে নামকরণ করা হয়েছে, এইচ দ্বারা শুধুমাত্র। কিন্তু আমরা যদি এখানে যদি সোডিয়াম যাই, তাহলে এটা কিন্তু 2টা অক্ষর দিয়ে আমার নামকরণ করা হয়েছে, একটা এন আর এটা হচ্ছে কি এ। এখন এই যে কিভাবে নামকরণটা করছে প্রত্যেকটা মৌলের, এইটা হচ্ছে কিভাবে নামকরণ করতে হয় সেই সম্পর্কে আমরা জানবো। আর তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে সোডিয়ামের ক্ষেত্রে এনটা হচ্ছে বড় হাতের, তারপরেরটা কিন্তু ছোট হাতের অক্ষর। এখানে এখানে তারপরে ক্যালসিয়ামের ক্ষেত্রেও দেখো, একটা প্রথমটা বড় হাতের, তারপরটা ছোট হাতের। তারপর কপারের ক্ষেত্রে হচ্ছে প্রথমটা বড় হাতের, তারপরে ছোট হাতের। জিঙ্কের ক্ষেত্রেও মানে প্রত্যেকটা যেটা যেটা 2টা অক্ষর আছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু প্রথমটা বড় হাতের, তারপরটা ছোট হাতের অক্ষর। এখন আমরা এই নামকরণটা কিভাবে করছে সেই সম্পর্কে আমরা একটু জানবো। নিয়মের আগে আমরা একটু জানবো যে প্রতীক কাকে বলা হয়। এই যে মৌলগুলো যে সংক্ষিপ্ত রূপে আমরা যে প্রকাশ করতেছি, সেইটার রূপকে হচ্ছে কি, সংক্ষিপ্ত রূপকে হচ্ছে প্রতীক বলা হয়। যেমন হচ্ছে হাইড্রোজেন, এই হাইড্রোজেনকে আমরা এইচ দ্বারা প্রকাশ করতেছি, তাহলে এইচ হচ্ছে কি হাইড্রোজেনের প্রতীক। ক্যালসিয়াম, ক্যালসিয়ামেরকে আমরা সিএ দ্বারা প্রকাশ করতেছি, তাহলে হচ্ছে কি ক্যালসিয়ামের প্রতীক হচ্ছে সিএ। এখন এই পেছে, কিন্তু ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম সিএ ব্যবহার করতেছি, মানে 2টা, প্রথমটা হচ্ছে বড় হাতের, দ্বিতীয়টা ছোট হাতের। এটা কি জন্য ব্যবহার করতেছি, এইটা কীভাবে লিখতে হয়, এই নিয়ম সম্পর্কে আমরা একটু জানবো। এখন এই প্রতীক লেখার যে নিয়মটা আছে, তার 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মৌলগুলোর পুরো নাম না লিখে আমাদের ইংরেজি অক্ষর লিখতে হবে, আর ল্যাটিন শব্দে, ইংরেজি এবং ল্যাটিন শব্দে একটা বা 2টা অক্ষর দিয়ে মৌলটিকে প্রকাশ করতে হবে। এখন হাইড্রোজেন আমরা এখানে এইচ দিয়ে প্রকাশ করতেছি, মানে কি হাইড্রোজেন বানানটা হবে এইচ ওয়াই হাই ডি আর ও জি ই এন, হাইড্রোজেন। এখন হাইড্রোজেনের যে ফার্স্টের যে এইচ অক্ষরটা, আমরা এটা দিয়ে হাইড্রোজেনটা প্রকাশ করতেছি, বুঝতে পারছো? তাহলে হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ।
এখন ঠিক সেমভাবে সরি আমরা এটা একটু ভালো করে দিই, এ এল ক্যাল সি আই ইউ এম, এই ক্যালসিয়াম রে আমরা, এটা হচ্ছে ইংরেজি শব্দ একটা। এখন এই শব্দের আমরা প্রথম যে অক্ষর সি, এইটা আমরা নিচ্ছি না, এখানে প্রথম যে দুইটা অক্ষর সেইটা দিয়ে আমরা ক্যালসিয়ামের প্রকাশ করতেছি। এখন আমরা হচ্ছে এখানে দুইটা অক্ষর নিচ্ছি কি জন্য, কারণ সি দিয়ে হচ্ছে অলরেডি একটা মৌল আছে, সেটা হচ্ছে কার্বন। আমরা পর্যায় সারণীতে দেখছিলাম না, সি দিয়ে কার্বন, তারপর এখানে নাইট্রোজেন অক্সিজেন ছিল। সি দিয়ে একটা যেহেতু মৌল আছে, তার জন্য আমাদের একই মৌল যদি আমরা একই প্রতীক দ্বারা ব্যবহার করি, তাহলে কিন্তু সেটা হচ্ছে মানে পরবর্তীতে চেনা কিন্তু জটিল হয়ে যাবে। এখন তার জন্য আমরা হচ্ছে এখানে হচ্ছে ক্যালসিয়ামটা সি এ দ্বারা প্রকাশ করছি। হচ্ছে 2 নম্বর, তোমরা নিচে 2 নম্বর দিয়ে এটা লিখো, আমি যেটা বলি আর কি। যখন দেখা যাবে যে একটা মৌল কোনো হচ্ছে অক্ষর দ্বারা, ইংরেজি অক্ষর প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়েছে, ইংরেজি অথবা ল্যাটিন শব্দের প্রথম অক্ষর দ্বারা যখন প্রকাশ করা হয়েছে, যখন থাকবে, তখন তার সাথে পরবর্তীতে আরেকটা শব্দ যোগ করতে, মানে আরেকটা অক্ষর নিয়ে দুইটা অক্ষর দ্বারা প্রকাশ করতে হবে। যেমন একটু আগে যেটা দেখালাম আর কি, যে ক্যালসিয়ামের যেহেতু আছে কার্বন দিয়ে আছে, একটা শব্দ আছে, মানে একটা মৌল আছে, সেহেতু কার্বন দিয়ে আরেকটা প্রকাশ না করে ওর সাথে আরেকটা পরবর্তী শব্দ যোগ করে আমরা সেটা প্রকাশ করবো। যেমন হচ্ছে ক্যালসিয়াম সি এ দ্বারা প্রকাশ করছি। এটা যোজনী কাকে বলা হয় সেটা আমরা দেখব, যে সংখ্যা অনুযায়ী মৌলগুলো একে অন্যের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে তাকে যোজনী বলা হয়। যোজনী এটা হচ্ছে, মনে করো যে এই যে পানিকে আমরা যদি হাইড্রোজেন দুই পাশে দুইটা হাইড্রোজেন, আর এটা হচ্ছে মধ্যখানে হচ্ছে অক্সিজেন, মনে করো এইরকম ভাবে যদি আমরা দেওয়া হয়, মনে করো দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা লেখা আছে 2 হাইড্রোজেন, আর এখানে আছে অক্সিজেন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে অক্সিজেনের হাত আছে দুই পাশে দুই হাতে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে হাইড্রোজেনের হাত হচ্ছে কয়টা, হাইড্রোজেনের হাত একটা, কারণ এক একটার জন্য এক একটা। তাহলে এই হাইড্রোজেনের হাত হচ্ছে এই একটা, আবার এই হাইড্রোজেনের হাত হচ্ছে এইটা। এখন অক্সিজেনের হাত কয়টা, অক্সিজেনের হাত দুইটা, কারণ এই অক্সিজেনের হাত এইটাও, এই অক্সিজেনের হাত এইটাও। মনে করো যে দুইজন মানে হাত লম্বা করে আছে সেরকম টাইপের, মানে দুই পাশে দুইজন হাত লম্বা করে এর হাত ওর হাত ধরে রাখছে এরকম ভাবে। তাহলে এখানে অক্সিজেনের হাত আছে দুইটা, আর হাইড্রোজেনের হাত হচ্ছে একটা। আর হাইড্রোজেনের তাহলে হচ্ছে যোজনী হবে হচ্ছে কত, হাইড্রোজেনের যোজনী হবে হচ্ছে 1। তাহলে এখানে যে সংখ্যা দ্বারা আমরা কিন্তু বুঝতে পারবো হাইড্রোজেনের যোজনী হচ্ছে এই যে H2O। তাহলে এই যে 2, এইটা কিন্তু অক্সিজেনের যোজনী রিপ্রেজেন্ট করতেছে। আর এখানে যেহেতু কিছু নাই অক্সিজেনের পাশে, তাহলে এটা কিন্তু হচ্ছে, মনে করো যে এক রয়েছে, মানে এক ছিল, মনে করো এক তো দেওয়া লাগে না, সেই জন্য মনে করো যে সেটা দেওয়া নাই, তাহলে এই এক হচ্ছে কি হাইড্রোজেনের যোজনী বোঝাচ্ছে। তাহলে এটা আমি আরেকটু বলি ভালোভাবে ক্লিয়ার হবে। আমাদের মৌলগুলো যদি আমাদের দেওয়া থাকে যে এখানে যোজনী, এইটা মনে করো যে একটা যৌগ দেওয়া আছে, এখন এই যৌগ থেকে যদি বলা হয় যোজনী কার কোনটা সেটা বের করো, তাহলে আমরা কীভাবে করব। এখানে মনে করো যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দেওয়া আছে, ইন দ্য নাইট্রোজেন ইজ দ্য হাইড্রোজেন। এখন এখানে নিচে দেওয়া আছে একটা নাম্বার, মনে করো এই N3 দ্বারা বোঝাচ্ছে নাইট্রোজেনের যোজনী, আর এন এর সাথে যেহেতু কিছু নাই, তাহলে এন এর সাথে অবশ্যই এখানে এক আছে, তাহলে ওই এক থাকলে দেওয়া লাগে না, বুঝতে পারছো। এখন যেহেতু এক মানে কিছু নাই, তাহলে এক আছে, তাহলে হচ্ছে হাইড্রোজেনের যোজনী হবে কত, 1 হবে এখানে। ঠিক সেমভাবে আমরা যদি CH4, তাহলে কার্বন, সিতে কার্বন, এইচটা হচ্ছে হাইড্রোজেন, লাস্টে 4। এখন এই 4টা হচ্ছে কিসের যোজনী বোঝাচ্ছে, এটা হচ্ছে কার্বনের যোজনী বোঝাচ্ছে, মানে যার সাথে যেটা থাকবে তার অপোজিটের যোজনী বোঝাবে। তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, আর কার্বনের যোজনী হচ্ছে কত, 4। তাহলে এই সিএলে যদি আমরা দেখি, তাহলে এই সিলের যোজনী মানে কারোর কোনো কিছু নাই, তাহলে আমরা এক ধরে নিব, বুঝতে পারছো, এক ধরে নিব।
তাহলে হচ্ছে ক্লোরিনের যোজনী হবে 1, হাইড্রোজেনের যোজনী হবেও 1। আমরা এর যোজনী ওটা এটা হচ্ছে যৌগ গঠন করার সময় এক মানে একজনের যোজনী আর একজনের কাছে চলে যায়। এইটুকু তো বুঝতে পারছি। এখন এই যোজনীগুলো আছে মৌলের, কোনো কোনো মৌলের আছে কি আবার একাধিক যোজনীও থাকতে পারে। মনে করো যে একটা যৌগ সেইটা হচ্ছে কখনো কখনো 4টা মানে হাত, যোজনী মানে তো হাত, মনে করো যে হাতের যে সংখ্যা, মনে করো আমি এটা দেখাই যে কার্বন, এইটা মনে করো যে 4টা হাইড্রোজেন আছে, সরি এটা মনে করো 4টা হাইড্রোজেন আছে চারপাশে। এখন এই 4টা হাত মনে করো যে আছে 1টা 2টা 3টা 4টা। এখন মনে করো কি যে এই কার্বনে যদি আমরা মানে কার্বন না ধরে আমরা যদি মনে করো যে অন্য আরেকটা কোনো পদার্থ, সেই পদার্থটা যদি আমরা তাপ দেই, তাহলে মনে করো এখান থেকে 2টা মানে হাত নষ্ট হয়ে যাবে। তাহলে তার তখন হচ্ছে কি এই 2টা হাত থাকবে, তার তখন ওই 2টা হাত থাকবে, তাহলে তখন তার যোজনী হয়ে যাবে 2 হয়ে যাবে। এরকম ভাবে মানে কোনো কিছুর পরিবর্তনের মাধ্যমে এই যোজনী হচ্ছে চেঞ্জ হয়ে যায়। তাহলে কখনো কখনো একটা মৌল মানে 2টাও যোজনী দিতে পারে বা একাধিক যোজনী দিতে পারে। তার মধ্যে একটা আছে সালফার। সালফার মনে করো যে কখনো কখনো 2 দেবে অথবা 4 দেবে। আর আয়রন, আয়রন মানে হচ্ছে কি এফি, এপিতে আয়রন, এইটা তোমাদের লিখতে মানে ভুলে গেছি, এটা তোমরা একটু লিখে নিও ওই পরের মানে আগের পেজে। এফিতে হচ্ছে আয়রন, ফেরাস সালফেট, এখানে ফেরাস, এখানে আয়রন, এটা এই যোজনী হচ্ছে কি 2 আর 3। এই 2 আর 3 মনে করো যে প্রকাশ করবে, কখনো কখনো 2 করবে আবার কখনো কখনো 3 করবে। তাহলে এটা আমরা একটু লিখে নেব। এখন পরে পেজে যাই আমরা। এখন তোমাদের বইয়ে কিছু গাঠনিক সংকেত দেওয়া আছে। এখন গাঠনিক সংকেত মানে কি যে এইটা মনে করো যে একটা যৌগ, আমি তোমাদের তো দেখালাম একটু আগে যে একটা পদার্থ, একটা মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থ অথবা দুটো মৌলিক পদার্থ মিলে যেটা গঠিত হয় সেটা হচ্ছে কি একটা যৌগ, সেটা হচ্ছে একটা সংকেত। এখন এই যৌগ অথবা এই সংকেত, এইগুলো যে মানে যেভাবে মানে যে কাঠামো দ্বারা প্রকাশ করা হয় সেটাকে গাঠনিক সংকেত বলা হয়। এখন এই গাঠনিক সংকেতগুলো মানে তোমাদের কাছে ইম্পর্টেন্ট যেগুলো আছে তোমাদের বইয়ে, এই 4টা ইম্পর্টেন্ট আছে, এমসিকিউতে আসতে পারে অথবা তোমাদের ঘতেও তোমাদের মনে করো যে এইগুলো আঁকাইতে দিতে পারে। এখন এইগুলো এই 4টা একটু মনে রাখতে হবে। কীভাবে মনে রাখবো আমরা একটু দেখবো। আমরা একটু ফার্স্টে দেখবো হচ্ছে আমরা HCl মনে করো যে হাইড্রোজেন ক্লোরাইড। এখন মনে করো এইটা Cl। এখন যেহেতু 2টা সমান, তাহলে একদম দুইজন আছে, দুইজনের হাত ধরে আছে এরকম ভাবে আছে। তাহলে এটা আছে সরল রেখা মানে সোজা আছে, এটা সরল রৈখিক, এটা আছে সরল রৈখিক মানে সরল রেখায় আছে, সোজা রেখা এরকম টাইপের। তাহলে HCl হচ্ছে এটা, এভাবে প্রকাশ করা হয়। এখন পানি হচ্ছে কি H2O, এটা হচ্ছে কি না পানির সংকেত, পানির সংকেত। এখন এই পানি হচ্ছে আছে আমাদের উল্টা ভিয়ের মতো করে। এখন দেখো উল্টা ভিয়ের মতো করে আছে, উল্টা ভি তো হচ্ছে এরকম। এখন এই ভিটা যদি আমরা উল্টাই তাহলে কিন্তু আমরা এরকম পাবো। তাহলে উল্টা ভি করে আছে পানি, তাহলে এটা হচ্ছে উল্টা ভি। আমাদের গাঠনিক সংকেত একটু মনে রাখতে হবে নামটাও, যে উল্টা ভি। তারপরে হচ্ছে আমাদের পানি যদি তোমরা সংকেত আঁকাও তাহলে এরকম আঁকাইতে পারবা। এখানে এটা আঁকাবা, এই যে হাইড্রোজেন 2 পাশে 2টো বসবে, অক্সিজেনের 2 পাশে 2টা হাইড্রোজেন বসবে। এখন তারপরে হচ্ছে আমাদের অ্যামোনিয়া, নামটা একটু মনে রাখবে। অ্যামোনিয়া মানে NH3 আর কি, NH3 তে অ্যামোনিয়া বোঝায়। এখন অ্যামোনিয়া যেটা আছে সেটা হচ্ছে সমতুলীয় ত্রিভুজ। সমতুলীয় ত্রিভুজ কেমন হয়, আমরা যদি এইটা মিলাই আর এটা মিলাই তাহলে ত্রিভুজের মতো পাচ্ছি, কিন্তু আমরা এটা হচ্ছে ত্রিভুজের মতো পাচ্ছি। এখন সমতুল্য ত্রিভুজ এই ত্রিভুজ বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে কি সমতুল্য ত্রিভুজ নাম বোঝাচ্ছে এটা। তাহলে এমনই থাকবে কেমনভাবে, সমতুল্য ত্রিভুজের আকার করে থাকবে। এখন যদি বলা যায় কেমন থাকে একটু আঁকাও, তাহলে সেটা হচ্ছে কীভাবে আঁকাইতে হবে আমরা হচ্ছে আঁকাবো। নাইট্রোজেন মাঝখানে থাকবে, তারপরে 3 কানিতে 3টা হাইড্রোজেন চলে যাবে।
হাইড্রোজেন, নিচে হচ্ছে একটা হাইড্রোজেন বসবে। এখন মিথেন আছে, তারপরে মিথেন হচ্ছে চতুস্তলকীয় এরকমভাবে যদি আমরা আঁকাই, চতুস্তলকীয় মানে একটা চতুর্ভুজ হচ্ছে আর কি, এটা হচ্ছে চতুস্তলকীয়। এখন এই চতুস্তলকীয় মিথেন, মিথেন হচ্ছে কি CH4, এটা প্রকাশ করা হয়, এটা চতুস্তলকীয়। তাহলে এটা কীভাবে আঁকাতে হবে, মধ্যখানে হচ্ছে কার্বন দিব, দিয়ে 4 হাতে 4টা হাইড্রোজেন ধরা দিব। এটা হচ্ছে চতুস্তলকীয় আকৃতি, এটা হচ্ছে মিথেন দ্বারা বোঝায়। CH4 থেকে হচ্ছে মিথেন বোঝায়। তাহলে অ্যামোনিয়া বোঝা হচ্ছে NH3 দিয়ে, আর CH4 দিয়ে হচ্ছে মিথেন, আর পানি হচ্ছে H2O, আর হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে HCl। আর প্রত্যেকটা কি কাঠামোতে আছে, HCl আছে সরলরৈখিক, পানি আছে উল্টা ভি, অ্যামোনিয়া আছে সমতলীয় ত্রিভুজাকার, আর মিথেন আছে চতুস্তলকীয়ভাবে। এখন আমরা পরবর্তী পেজে যাব। এইখানে যাওয়ার আগে তোমাদের একটু কিছু কথা বলে নিই। তোমাদের পেজে দেখবে, বইয়ের পেজে একটা যৌগমূলকের একটা ছক আছে। ওই যৌগমূলকের যে ছকটা আছে ওখানে দেখবে যে যোজনী দেওয়া আছে। এখন আমি তোমাদের যেগুলো পড়াইছি দেখবা যে ম্যাক্সিমাম বলে দিছি যে কোনটা কোনটা যোজনী কোনটা, এইগুলো মনে রাখলেই হবে। তারপরে ওখানে যে একটা চার্ট আছে, ওই চার্টটা একটু তোমরা দেখবা, ওই চার্টটা একটু মনে রাখার ট্রাই করবা, তাহলে হবে। এখন আসি আমরা যে আয়নিক সংকেত লেখা, মানে আমরা যে সংকেত লিখতেছি, এই সংকেতটা আমরা কীভাবে লিখব, দুটো মৌল মিলায়ে আমরা যে একটা সংকেত লিখতেছি, যেমন হচ্ছে আমরা হচ্ছে লিখতেছি না এইচ, তারপরে এর সাথে Cl মিলায়ে আমরা এসে মনে করো যে HCl, সরি HCl লিখতেছি। তারপরে মনে করো এরকম লিখতেছি, মনে করো যে আরেকটা যে সি কার্বন মিলালাম এবং হচ্ছে হাইড্রোজেন মিলালাম, মিলাই মনে করো যে আমরা CH4 লিখতেছি। এখন এই যে আমরা লিখতেছি, এইটা কিভাবে লিখতেছি, সেই সংকেত লেখার আমরা যে নিয়মটা সেটা হচ্ছে আমরা এখন একটু জানবো। এখন প্রথমে আমরা 1 নম্বরে যেটা আছে সেই যৌগ লেখার নিয়মের, যে যৌগে উভয় মৌল বা যৌগমূলকের যোজনী একই হলে সংকেতের যোজনী লেখার প্রয়োজন হয় না। যেমন হচ্ছে কি যে আমরা এটা দেখি, হাইড্রোজেন এবং ক্লোরিন উভয়ের যোজনী কিন্তু এক, তাহলে হচ্ছে এই যোজনীর ক্ষেত্রে আমাদের হচ্ছে কি কারোর কোনো যোজনী লেখার প্রয়োজন হবে না, মানে একই যদি হয় তাহলে সেটা লেখার প্রয়োজন হবে না। এখন আমরা যদি এইটা আরেকটা উদাহরণ দেখি, এই যেটা আমরা দেওয়া আছে এখানে, যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের কিন্তু যোজনী হচ্ছে কত 2, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাহলে ক্যালসিয়াম অক্সাইড CaO, তাহলে এখানে 2 দিলাম, এখানে 2। এখন এই 2 আর 2 মনে করো যে যদি ভাগ করি, 2 দিয়ে 2 ভাগ করি, 2 দিয়ে 2 এর ভাগ করি, তাহলে কত আসে 1 না, তাহলে 1 কিন্তু দেওয়া লাগতেছে না, 1 থাকলে আমরা দিতে বারণ করছি না, তাহলে 1 কিন্তু দেওয়া লাগবে না। তাই বলছে যে যদি যখন হচ্ছে যৌগের উভয় মৌল বা যৌগমূলকের যোজনী একই হলে সেটা দেওয়া লাগবে না, দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে কি উভয় মৌল বা কিংবা উভয় মৌলকের যোজনী কোনো নির্দিষ্ট সংখ্যার গুণিতক হলে ওই সংখ্যা দ্বারা যোজনীকে ভাগ করে তারপরে সেটা বসাতে হবে। এখন আমি যেটা মানে এখানে করলাম, যে ভাগ যেটা করলাম সেইটা আর কি, সেটা কীভাবে করবো সেটা দেখো। মানে সেটা মনে করো যে কার্বন প্লাস হচ্ছে অক্সিজেন। এখন কার্বনের যোজনী তো হচ্ছে আমরা 4, এখানে জানি, আমরা আগে থেকে জানতাম কার্বনের 4টা হাতে 4টা হাইড্রোজেন বসে বা 4টা হাত থাকে আর কি। এখন যেহেতু কার্বনের যোজনী 4, তাহলে কার্বন আর অক্সিজেনের যোজনী 2, তাহলে হচ্ছে আমরা দেওয়া নেওয়া করবো হচ্ছে কি এরকমভাবে, এর যোজনী ওর কাছে যাবে আর এর যোজনী ওর কাছে যাবে, তাহলে অক্সিজেনের যোজনী গেছে কার্বনের কাছে 2, আর কার্বনের যোজনী যাবে হচ্ছে কত, সরি এটা 4, এইটা হয়েছে। এখন C2O4, এখন যখন এটা হয়েছে তাহলে এর যোজনী ওইটা গেছে, তাহলে এটা যদি গুণিতক হচ্ছে, মানে এটা মানে বিজোড় সংখ্যা হচ্ছে না, ভাগ যাওয়ার পসিবিলিটি আছে, তাহলে সেটা ভাগ করে আমাদের বসাইতে হবে। তাহলে আমরা যদি এটা ভাগ করি 4/2, তাহলে কিন্তু আমরা 2 পাচ্ছি, তাহলে এই 2টা বসবে কোথায়, তাহলে তখন হয়ে যাবে আমাদের CO2, এটা হয়ে যাবে CO2। এটা হচ্ছে ঠিক তাই বলছে, এই দেখো
CO2 মানে কার্বন আর অক্সিজেন, কার্বনে যেহেতু 4টা আসে আর অক্সিজেনের 2টা, তাই গুণিতক সংখ্যা হলে সেই সংখ্যা দিয়ে যোজনীকে ভাগ করে বিনিময় করে লিখতে হবে, বিনিময় করে। অক্সিজেনের জন্য তাই আছে, আমরা এইভাবে লিখছি। এখন যদি মনে করো যে ভাগ যদি না যেত, তাহলে মনে করো যে ওইভাবে আমাদের রেখে দিতে হতো। যদি মনে করো যে কার্বনের যদি যোজনী 5 হইতো, কার্বনের যোজনী যদি 5 হইতো, তাহলে কিন্তু আমাদের ওইভাবে রেখে দিতে হতো। আর অক্সিজেনের যোজনী তো 2, তাহলে কার্বনের যোজনী যদি 5 হইতো, তাহলে এখানে কি হইতো আমাদের, যদি হইতো আর কি, তোমরা কিন্তু আবার ঘুলাই ফেলো না, এখানে যদি 5 হইতো আর কি, তাহলে তখন হচ্ছে আমাদের এখানে মনে করো যে 5 দিতে হইতো, কারণ হচ্ছে কার্বনেরটা যাবে অক্সিজেনের কাছে 5, আর অক্সিজেনের যোজনী 2 আমরা সবাই জানি, এটা যাবে কার্বনের কাছে। তাহলে এরকম কিন্তু থেকে যাইতো, তখন কিন্তু ভাগ যাচ্ছে না, তার জন্য ওইভাবে রেখে দিতে হইতো। নিচে আছে ঠিক তাই বলছে, এই যে এক্স কিন্তু এখানে নিচে চলে যাবে, এটা কিন্তু ছোটো, নিচের ছোটোভাবে হবে এরকম, ওর মতো, ওই 2-এর মতো আর কি, এরকম নিচে চলে যাবে। তাহলে উভয় যৌগ, উভয় মৌলের কিংবা উভয় মূলকের মানে যোজনী ভিন্ন এবং গুণিতক না হলে, গুণিতক যদি না হয়, তাহলে যেভাবে আসে ওইভাবে বসে যাবে, মানে এরটা ওর কাছে যায়, এরটা ওর কাছে আসবে, যে ওইভাবে যদি ভাগ অথবা গুণ না যায়, তাহলে ওইটা আমরা ওইভাবে বসে দিব। এটা হচ্ছে আর কি, এটা হচ্ছে আণবিক সংকেত লেখার নিয়ম। এখন আমরা পরবর্তী পেজে যাই। রসায়নের ক্ষেত্রে মনে করো যে রাসায়নিক সমীকরণ বা রাসায়নিক একটার সাথে আরেকটা আমরা যে বিক্রিয়া করতেছি, এই বিক্রিয়াগুলো খুবই হচ্ছে মানে ইম্পর্টেন্ট, এবং এই বিক্রিয়াগুলোর রাসায়নিক সমীকরণ দ্বারা আমরা কিন্তু প্রকাশ করতেছি। যেমন আমরা একটু আগে এই যে আমরা একটা যে যৌগ বা একটা যে যৌগমূল, এটা কিন্তু আমরা অনেক মানে দেখেছি, সেটা হচ্ছে কি HCl। এখন HCl মনে করো যে এইটা আমরা কিন্তু এখানে দেখছি যে হাইড্রোজেন এবং ক্লোরাইড মিলিত হচ্ছে কি হাইড্রোজেন ক্লোরাইড মিলিত হয়েছে, মানে তৈরি হয়েছে। এখন ঠিক আমরা এই যে মানে লেখার যে একটা মানে কাঠামো দ্বারা প্রকাশ করতেছি, এটা মনে করো যে রাসায়নিক সমীকরণ। মনে করো যে সালফার আর এখানে অক্সিজেন, এই দুইটা মিলে হয়েছে কি সালফার ডাই অক্সাইড। তাহলে এই সালফার ডাই অক্সাইড এটা কিন্তু যুক্ত হয়েছে, মানে প্লাস দ্বারা প্রকাশ করা হয়েছে, এখানে আবার তীর চিহ্ন প্রকাশ করা হয়েছে। তাহলে এখানে দুইটা যৌগ মানে দুইটা মৌল যেহেতু এখানে যুক্ত হয়েছে, তার জন্য এখানে পজিটিভ চিহ্ন দেওয়া হয়েছে। তারপর সেই দুইটা মৌলের প্রতীক ব্যবহার করা হয়েছে, দিয়ে এখানে মনে করো যে একটা তীর চিহ্ন টেনে এটা কি উৎপন্ন হয়েছে সেটা দেখানো হয়েছে। তাহলে এইটা মনে করো যে একটা রাসায়নিক সমীকরণ। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে এইটা আছে মানে বিক্রিয়ক, মানে যারা বিক্রিয়া করতেছে আর কি, বিক্রিয়ক, আর এটা আছে উৎপাদ, এটা বসন্ততা। এই উৎপাদ মনে করো বিক্রিয়ক থাকবে বাম পাশে, আর ডান পাশে মানে তীর চিহ্ন টেনে ডান পাশে যে উৎপাদ লেখা হয় যে প্রতীক বা চিহ্ন দ্বারা, সেটাকে মনে করো রাসায়নিক সংকেত, রাসায়নিক সমীকরণ আর কি। এখন সালফার, আমরা একটু এখানে বিক্রিয়ার দিকে আমরা একটু আবার যাব। বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এখানে সালফার এবং অক্সিজেন যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়েছে। এবং সালফার ডাইঅক্সাইড আমরা যেহেতু একটু আগে আমরা সংকেতটা দেখে মানে আণবিক সংকেত লেখার নিয়মটা দেখে আসছি, তাহলে এখানে সালফারের যোজনী কত হয়েছে, সালফারের যোজনী এখানে কত হবে সেটা আমরা একটু দেখব। সালফারের যোজনী অক্সিজেনের যোজনী হচ্ছে কত, 2, তাই না? তাহলে অক্সিজেনের যোজনী 2 হইলে আমরা আছে মানে সালফার এটা এরকম ছিল না, এরকম ছিল, তার জন্য হচ্ছে SO2 এসছে, কারণ হচ্ছে এই যে 4 রে আমরা 2 দ্বারা ভাগ করছি করে 2 আসছে, মানে একটু আগে যেটা দেখালাম আর কি CO2 ক্ষেত্রে যেটা দেখাইছি এটা মনে করে সেম। তাহলে এখানে সালফারের এখানে যোজনী আসছে কত, সালফার এখানে 4 যোজনী আসতেছে। ঠিক সেমভাবে এখানে রাসায়নিক সংকেত এখানে আরেকটা আছে যে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড, তাহলে কি H2SO4, এটা মনে রাখতে হবে একটু। যেগুলো আমি মানে এই এখন যেগুলো একটু পড়াচ্ছি, এই আমার স্লাইডে যেগুলো নামগুলো লেখা আছে সবগুলো একটু খাতায় নোট করবা, আর বাকিগুলো তুমি বইটা আছে আমার এই ক্লাসটা করার পরে তুমি জাস্ট বইটা একবার রিভিশন মানে রিডিং দিবা, একবার রিডিং দিলে হয়ে যাবে, তারপরে আর কখনো বই না করলেও হবে। বাট আমার স্লাইডের এই যেগুলো আছে এগুলো একদম পয়েন্ট টু পয়েন্ট খাতায় লিখবা তোমরা, আর কী কী বলতে চাচ্ছে এই সংকেতগুলো তোমরা একটু লিখবা, তোমাদের MCQতে আসতে পারে, বুঝতে পারছো?
কারণ H2SO4 এটা সালফিউরিক অ্যাসিড, এটা আছে কি সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্ক বিক্রিয়া করে মনে করো যে দুইটা পদার্থ বা দুইটা যৌগ উৎপন্ন করছে এখানে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে জিঙ্ক। এখন আমরা পরবর্তী পেজে যাচ্ছি। রাসায়নিক সমীকরণ যে লেখার যে নিয়মটা এটা হচ্ছে আমরা একটু দেখব। এই যে বিক্রিয়া লেখার যে নিয়মগুলো আমি একটু আগে যেটা দেখে আসছি সেইটা মনে করো যে বাংলা লেখাটা এখানে আমরা জাস্ট লিখছি আর কি, বুঝতে পারছো? এখন বাংলা লেখাটা আমরা জাস্ট একবার একটু পড়বো, মানে রাসায়নিক যে সংকেতটা আমরা লিখছিলাম না, আমরা একটা সংকেত লিখি আর কি, তাহলে বুঝতে পারবো। কে লিখি এখানে আমরা পানিরটা লিখি H অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন মিলে যুক্ত হবে, তাহলে অক্সিজেনের জন্য হচ্ছে 2, তাহলে সেটা হচ্ছে হাইড্রোজেনের কাছে যাবে, তাহলে এটা হচ্ছে দিলাম আমরা হাইড্রোজেন, আর হাইড্রোজেনের জন্য হচ্ছে 1, এটা হচ্ছে অক্সিজেনের কাছে যাবে, তাহলে এইটা হচ্ছে আমরা পাইলাম। মনে করো যে এই যে আমরা চিহ্ন দ্বারা প্রকাশ করছি এটা মনে করো যে একটা রাসায়নিক সমীকরণ। এখন 1 নম্বরে কি বলছে, রাসায়নিক সমীকরণের বিক্রিয়ক পদার্থ সংকেত সমীকরণটি তীর চিহ্নর বাম দিকে লিখতে হয় এবং উৎপত্তি হচ্ছে ডান দিকে। তাহলে আমরা এখানে বলছিলাম যে এখানে বিক্রিয়ক মানে যে দুইটা আছে বিক্রিয়া করতেছে আর কি, সেই দুইটা আছে বাম দিকে, আমরা কিন্তু বাম দিকে লিখছি এবং তীর চিহ্ন দিয়ে তারপরে আমরা লিখছি হচ্ছে কি হাইড্রোজেন H2O, মানে এই যে উৎপাদ, এই সাইডে যে উৎপাদ এটা হচ্ছে উৎপাদ আমরা লিখছি ডান সাইডে, তাই বলতেছে। তারপরে 2 নম্বরে হচ্ছে কি বিক্রিয়ক এবং বিক্রিয়জাত পদার্থ একাধিক হলে তাদের মধ্যে হচ্ছে যোগ চিহ্ন দিতে হয়। যেহেতু বিক্রিয়াজাত পদার্থ আমাদের একাধিক, হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা মিলে হয়েছে, তার জন্য আমরা কিন্তু মধ্যখানে প্লাস দিছি, বুঝতে পারছো? এই যে প্লাসের কথা বলতেছে, মধ্যখানে যোগ চিহ্ন দিতে হবে। এখন 3 নম্বরে আসছি, কোনো পদার্থের অণুর সংখ্যা একাধিক হলে অণুর সংকেতের আগে সেই সংখ্যা লেখা হয়। অণুর সংখ্যা যদি একাধিক হয়, মনে করো যে আমরা হাইড্রোজেন, আমরা এখানে দুই অণু নিব, তাহলে এখানে অণুর সংখ্যা দিব, তাহলে এখানে 2 হয়ে যাবে, এরকম। মানে অণুর সংখ্যা যদি একাধিক হয় তাহলে আমরা এটা একটু পরে দেখব। তারপরে বিক্রিয়ক বা উৎপাদের পথগুলোর মধ্যে যদি তীর চিহ্ন, মানে 4 নম্বর এবং 5 নম্বর কীভাবে হয় সেটা আমরা দেখাবো পরবর্তী পেজে। যে কীভাবে বিক্রিয়া সমতা করতে হয় সেটা আমরা একটু দেখাবো। সমতাকরণ যেটা আছে, সমতা এইটা আমরা একটু দেখাবো এখানে। এই সমতা আমরা কীভাবে করব, মনে করো যে আমরা হচ্ছে হাইড্রোজেন নিছি এবং অক্সিজেন যেটা আমরা নিয়েছিলাম একটু আগে, ওইটা মনে করো আবার নিছি, নিয়ে আমরা হচ্ছে তৈরি করছি হচ্ছে H2O, মানে পানি আমরা তৈরি করছি। এখন পানি তৈরি করছি সেহেতু মনে করো এইখানে আছে 2 অণু, এখানে মনে করো যে আছে 2টা অণু, হাইড্রোজেনের কয়টা অণু, হাইড্রোজেনের 2টা অণু, তাই না? আমরা যদি হচ্ছে গাঠনিক সংখ্যা থাকি তাহলে কত, এখানে হাইড্রোজেন এই সাইডে একটা যাচ্ছে, এই সাইডে একটা যাচ্ছে। এখানে পানিতে সংকেতের ভিতরে হচ্ছে হাইড্রোজেন কিন্তু 2টা, একটা, কিন্তু আমরা যখন নিয়েছিলাম তখন ছিল কয়টা, হাইড্রোজেন ছিল একটা। এখন যেহেতু এই সাইডে হাইড্রোজেন একটা আর এই সাইডে হাইড্রোজেন 2টা চলে আসছে, তাহলে কিন্তু সমান হইল না। কিন্তু আমাদের 5 নম্বরে যে রুলসটা বলছে যে বিক্রিয়ার আগে এবং পরে উভয় হচ্ছে কি অণু সমান হইতে হবে, তাই না? তার জন্য আমাদের এই সমান করার জন্য আমাদের হচ্ছে মনে করো এখানে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এবার দেখো সমান হয়েছে, হাইড্রোজেন এই সাইডেও সমান, এই সাইডেও হাইড্রোজেন সমান, অক্সিজেন এই সাইডে একটা, এই সাইডেও একটা, তাহলে এইটা যে সমান হয়েছে না, এইটা মনে করো যে সমতা। এখন সমতা যেহেতু হয়ে গেছে তাহলে তো তীর চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, তাহলে এখানে আমাদের দিতে হবে তখন কি সমান চিহ্ন দিতে হবে, তখন আমাদের এটা সমান চিহ্ন আমরা ব্যবহার করতে পারবো, এই যে সমান চিহ্ন ব্যবহার করতে পারবো। এটা মনে করো যে হচ্ছে সমতা, মানে সমতা যখন করব এই পাশেও সমান অণু থাকবে, এই পাশেও সমান অণু থাকবে, সেই সময় মনে করো যে আমরা মানে সমান চিহ্ন, তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করতে পারবো। এই সাইডেও হাইড্রোজেন 2টা আছে, এই সাইডেও হাইড্রোজেন 2টা আছে, এই সাইডেও হাইড্রোজেন একটা, এই সাইডে হাইড্রোজেন একটা, এটা কিন্তু অণু বোঝাচ্ছে, 2টা অণু, এই সাইডে 2টা, এই সাইডে একটা অণু, এই সাইডে একটা, বুঝতে পারছো? এই মনে করো যে একটা সমতা। এখন পরবর্তী পেজে যাব আমরা। এখন রাসায়নিক বিক্রিয়া যে আমরা দেখলাম, এই রাসায়নিক বিক্রিয়াগুলো আছে 4 ভাগে ভাগ করা যায়। একটা মনে করো সংযোজন বিক্রিয়া, একটা আছে বিয়োজন বিক্রিয়া, একটা আছে দহন বিক্রিয়া, একটা আছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়াটা কাকে বলা হয়, মনে করো
যে দুইটা পদার্থ হাইড্রোজেন এবং অক্সিজেন, এই দুইটা পদার্থ মিলে আমরা তৈরি করতেছি একটা পদার্থ, যেখানে দুইটা পদার্থ মিলে একটা পদার্থ তৈরি করা হবে, মানে যুক্ত করা, দুটো পদার্থ যুক্ত করে একটা পদার্থ নিয়ে আসতেছি, সেটা মনে করা হচ্ছে সংযোজন বিক্রিয়া। তাহলে এখানে 1 নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটি পদার্থ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলা হয়। এখন সংযোজন বিক্রিয়ার কিছু উদাহরণ দেওয়া আছে এখানে, আমরা সেইগুলো একটু দেখি যে কী কী দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছে। মনে করো দুটো জিনিস বিক্রিয়া করে আমার নতুন আরেকটা তৈরি করছে। বিয়োজন বিক্রিয়ার যেটা আছে কি, মানে একটা পদার্থ থাকবে, সেইটা বিয়োজন মানে কি ভাগ করা, তাই না, ভাগ করতেছে। সংযোজন মানে কি দুইটা যুক্ত করতেছে। বিয়োজন মানে আছে কি দুইটা ভাগ করতেছে। তাহলে এই একটা পদার্থ ভাগ করে আমার এই একটা পদার্থ বানাচ্ছে, আর এই একটা যৌগ বানাচ্ছে, মানে দুইটা যৌগ বানাচ্ছে। একটা যৌগে আর একটা যৌগ, এই দুইটা ভাগ করতেছে, মানে একটা যৌগ মনে করো যে এর কাছে 10 টাকা আছে, এখন এই 10 টাকা আমরা ভাগ করতেছি, তাহলে এর কাছে দিলাম 5 টাকা, এর কাছে দিলাম 5 টাকা, অথবা এর কাছে দিলাম 8 টাকা, এর কাছে দিলাম 2 টাকা। এরকমভাবে যে আমরা বিয়োজন করতেছি, এটা মনে করো যে দুইজনের সাথে, মানে দুইজনের কাছে আমরা এটা ভাগ করে দিলাম, অথবা 3 জনের কাছেও দিতে পারি আমরা। তাহলে তখন মনে করো এইটা আছে মনে করো 5 টাকা, এটা হচ্ছে 2 টাকা, এটা মনে করো 3 জন, আমরা 3 জনের কাছে মনে করো যে ভাগ করে দিলাম, তাহলে এটা হচ্ছে বিয়োজন হইলো, তাই না, ভাগ করে দিলাম। আর সংযোজন কি হইলো, সংযোজন হইলো যে এখানে তোমার কাছে 5 টাকা আছে, আমার কাছে 2 টাকা আছে, ওর কাছে 3 টাকা আছে, এই সবগুলো মিলায়ে যে 10 টাকা, এটা মানে সবগুলো এক জায়গায় করলাম, এটা হচ্ছে সংযোজন হলো। তাহলে এটা সংযোজন বিক্রিয়া হচ্ছে দুটো অথবা তিনটে বা এক বা মানে 2 এর অধিক মিলিত হয়ে একটা নতুন যৌগ গঠন করবে। আর এইটা হচ্ছে বিয়োজন, হচ্ছে যে একটা যৌগ থাকবে, সেই যৌগটা ভাঙবে, দুটোও ভাঙতে পারে অথবা 3টে 4টে এরকম একাধিক ভাঙবে, সেটা হচ্ছে বিয়োজন। তাহলে যে সকল বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক মৌল অথবা যৌগ গঠন করে তাদেরকে বিয়োজন বিক্রিয়া। একাধিক কিন্তু আসে, মানে একের অধিক করতে হবে। এখন এই যে যৌগ মানে কী কীভাবে ভাঙছে, মানে এই যে বিয়োজন বিক্রিয়ার যে উদাহরণগুলো, এই উদাহরণ দুইটা আমাদের মনে রাখতে হবে। সংযোজনের ক্ষেত্রে আমরা কিন্তু সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু 3টা উদাহরণ দেখাইছি ওখানে, এখানে আছে 2টা, এই 2টা মনে রাখতে হবে। যেমন হচ্ছে ক্যালসিয়াম মানে কার্বনেট, এটা হচ্ছে চুনা পাথর। ক্যালসিয়াম দিয়ে কিন্তু মনে করো যে আমরা যে মানে পানির সাথে যে চুন খাই না, ওই চুনের সংকেত মনে করো যে এই যে ক্যালসিয়াম অক্সাইড। এই চুনা পাথর যে পাথর বানায় না, সিমেন্ট বানায় অথবা চুনা পাথর যে টাইলস যে বানায়, এই চুনা পাথর ব্যবহার করা হয়। এই চুনা পাথরের সংকেতটা মনে করো যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে CaCO3। এখন এইটা ভাঙলে ওই চুন পাবো আমরা, আর পাবো হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড CO। বুঝতে পারছো, এই দুইটা বানাইছে। তাহলে এই আমরা একটু মনে রাখবো এটা। আর পটাশিয়াম ক্লোরাইড, এইটা যদি আমরা তাপ দিয়ে ভাঙি, তাহলে এখানে মনে করো পাচ্ছি হচ্ছে আমরা KCl, আর এখানে পাচ্ছি হচ্ছে অক্সিজেন। এটা 3 অণু পাচ্ছি, এটা হচ্ছে 2 অণু। তাহলে আমাদের মনে রাখতে হবে একটু, মানে বিক্রিয়াগুলো জাস্ট 2 ফিট লিখলে আমাদের কিন্তু একটু মনে এসে যাবে। তাহলে এখানে কি CaCO3, এটা যদি আমরা ভাঙি তাহলে পাবো CaO, আর পাবো হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। আরেকটা পাবো হচ্ছে 2 নম্বরের ক্ষেত্রে KClO3, তাই না, KClO3। তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে পাবো হচ্ছে KCl প্লাস, এখানে 2টা যাবে, তাহলে এখানে 3 দুগুণে 6। এই দেখো, এই যে 3 আর এই যে 2, এই 3 আর 2 এর গুণ করতে হবে, তাহলে কত হবে 6। তাহলে এইখানে আমাদের সমতা করতে গেলে 6 বানাইতে হবে। তাহলে এখানে কত দিলে হবে 6, 3 দিতে হবে আমাদের, 3 দুগুণে 6, তাই না। এখন যেহেতু আমাদের KCl এর আগে আছে 2 আছে, তাহলে এখানেও 2 দিতে হবে। বুঝতে পারছি আমরা এটা একটু, এই সমতাটা আমরা একটু আরেকবার দেখব, মানে কীভাবে করছি আর কি। এটা মানে যেহেতু যৌগ, এটা মনে রাখতে হবে আমাদের। KCl, তাই না, KClO3।
এখন এইটা আমরা যদি ভাঙি এটা যদি ভাঙি তাহলে আমাদের পাওয়া যাবে কি KCl প্লাস অক্সিজেন তো দুইটা আকারে থাকে আমরা তো সবাই জানি। এখন KCl এর আগে আছে এটা আছে 2 অণু, এটা উল্লেখ করা আছে আমাদের এখানে উল্লেখ করা আছে যে 2 অণু এটা। এখন যেহেতু 2 অণু তাহলে আমাদের এখন যেহেতু এটা সমীকরণ আমাদের লিখতে হবে, তাহলে কীভাবে লিখতে হবে দেখো, এখানে অক্সিজেন আছে কয় অণু দেখো 3 অণু আছে, কিন্তু এখানে আছে 3 অণু। এখন এই 3 অণু মনে করো যে শুধুমাত্র এখানে 3 অণু নাই, এই 3 অণুর আগে মনে করো আরেকটা 2 আছে, মানে 2 দ্বারা এখানে গুণ করা হয়েছে আর কি। তাহলে এই 3টা অক্সিজেন আর এখানে আছে এই 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে মোট অক্সিজেন পাওয়া যাবে। তাহলে 3 গুণিত 2 তাহলে কত হচ্ছে 6 না, 6টা অক্সিজেন আছে মনে করো এই যৌগে 6টা অক্সিজেন আছে। এই 2 মূলত হচ্ছে কি, আমি তোমার একটু বোঝাই, এই 2 মূলত হচ্ছে এই যে সংখ্যাটা এই যে KClO3 এইটা আছে 2 বার নিচে KClO3, তাহলে কত হচ্ছে দেখো, এখানে মনে করো যে 3টা অক্সিজেন, এখানে 3টা, এই 3টা কত হচ্ছে 6টা। তাহলে আমাদের এরকমভাবে তো বের করতে হবে আর কি। এখন এখানে যদি 3 থাকতো তাহলে হচ্ছে মনে করো যে 3 বার হচ্ছে এই সংখ্যাটা নিতে হইতো, এখানে যদি 4 থাকতো তাহলে 4 বার নিতে হইতো, এরকমভাবে আর কি। তাহলে এখানে 2 ছিল, তাহলে এখানে 2 নিব আমরা, এখানে 2 নিব, তাহলে 2, তাহলে এখানে মনে করো যে 6টা অক্সিজেন আছে কয়টা 6টা, তাহলে এখানে আমাদের 6 বোঝাইতে হবে, এখানে আমাদের 6 বানাইতে হবে। তাহলে এখানে আমাদের লিখতে হবে কীভাবে, 3 সাথে কত মানে 2 সাথে কত গুণ করলে 6 হবে 3, সেই 3 আমরা এখানে লিখব। আর KCl এর আগে কিন্তু আমাদের 2 আছে তাই না, তাহলে এখানেও আমাদের 2 বানাইতে হবে, এখানে একটা আছে না, তাহলে K আর Cl মিলে মনে করো যে একটা, তাহলে KCl এখানে আছে একটা, আর এখানে মনে করো যে আছে এই 2টা, তাহলে এখানে 2 দিতে হবে আমাদের, বুঝতে পারছি। এখন বিয়োজন যেহেতু আমাদের শেষ, তাহলে এখানে আছে আমাদের দহন বিক্রিয়া আছে তাই না, আর হচ্ছে প্রতিস্থাপন। এখন প্রতিস্থাপন কাকে বলে সেটা আমরা একটু দেখব। প্রতিস্থাপনটা হচ্ছে কি, যে জায়গা চেঞ্জ করা। মনে করো যে একজন মনে করো দামি ব্যক্তি আর একজন মনে করো যে মানে কম দামি ব্যক্তি, তাহলে যে দামি ব্যক্তি সে যদি সেখানে আসে কোনো অনুষ্ঠানে, তাহলে যে কম দামি ব্যক্তি তার সে চেয়ারটা সেখানে ছেড়ে দিতে হবে, দিয়ে সে চলে যাবে আরেক জায়গায়, আর এই লোকটা বসবে সেইখানে। মনে করো এইরকমভাবে প্রতিস্থাপন করতে হবে, মানে জায়গা চেঞ্জ করতে হবে, সেটার যে বিক্রিয়া দ্বারা করা হয় সেটা মনে করো যে প্রতিস্থাপন বিক্রিয়া। এখন এই প্রতিস্থাপন বিক্রিয়া আমরা যদি সংজ্ঞাটা পড়ি একটু যে কী বলতে চাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো কিছুটা, যে সকল বিক্রিয়ায় কোনো যৌগ থেকে একটি মৌল অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে নতুন যৌগ গঠন করে তাকে হচ্ছে প্রতিস্থাপন। মনে করো একটা যৌগ আছে এই যে কপার সালফেট, কপার আছে এখানে আছে, কপার আছে আর সালফেট আছে। মনে করো কপার সালফেট যেহেতু আছে, তাহলে এখানে যদি আয়রনের সাথে যোগ করা হয়, মানে লোহা আয়রন লোহা, তাহলে লোহার সংকেত কি Fe আয়রন। মনে করো আয়রন যদি ওই কপার সালফেটের সাথে যোগ করা হয়, তাহলে ওই কপারের দূরে সরাই দিবে, দিয়ে ওইখানে হচ্ছে কি সেই আয়রনটা জায়গা করে বসবে, বুঝতে পারছো। তাহলে এই যে প্রতিস্থাপন করলো না, একজনের জায়গায় অন্য একজন আসলো, একজনের স্থানে অন্য একজন আসলো, জায়গা প্রতিস্থাপন করলো, এইটাকে বলা হয় প্রতিস্থাপন, বুঝতে পারছি। মানে স্থানান্তর করলো, স্থানের এক স্থান থেকে আরেক স্থানে গেল, সেটা হচ্ছে প্রতিস্থাপন। এখন দহনটা কি, দহন হচ্ছে কি যে রাসায়নিক বিক্রিয়ায়, দহন মানে কি পূর্বে এরকম টাইপের, তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন পদার্থের সাথে কোনো কিছু যুক্ত হয়ে তাপ উৎপন্ন হবে এবং আলো উৎপন্ন হবে, সেটাকে মনে করো দহন। আমি তোমার একটু সাধারণ যে এক্সাম্পল আছে সেটা আমরা একটু দেই। মনে করো যে ওই যে মোমবাতি আছে না, মোমবাতি, এই মোমবাতির মনে করো যে শিখা মানে জ্বালাইছো, জ্বালালে এখানে মনে করো যে তাপ উৎপন্ন হচ্ছে, এবারে এখান থেকে আলো ছড়াচ্ছে, তাহলে মনে করো এটা হচ্ছে একটা দহন বিক্রিয়া। তাহলে যেখানে এরকম তাপ উৎপন্ন হবে
আলো উৎপন্ন হবে এবং সেটা অক্সিজেনের সাথে সংযুক্ত থাকবে, সেটা মনে করো যে দহন বিক্রিয়া। তাহলে সালফার এখানে আছে, এখানে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সালফার ডাই অক্সাইড হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা দহন প্রক্রিয়া, যেহেতু এখানে তাপ উৎপন্ন হয়েছে আর এখানে অক্সিজেন আছে। আবার ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে, মনে করো এটা হচ্ছে একটা দহন বিক্রিয়া। মানে এইখানে তোমার অক্সিজেন থাকা লাগবে, মাস্ট থাকা লাগবে, বুঝতে পারছো? তাহলে এই দহন, দহন মানে এটা পূর্বে এটা আমরা কিন্তু বুঝতে পারছি। তারপরে পড়তেছে আমরা যাব, এখন আমরা একটু আসব যে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে। প্রশমন বিক্রিয়া মানে কি, ধরো তোমার কাছে আছে 5 টাকা, এখন এই 5 টাকা তোমার কাছে আরেকজন পাবে, মনে করো এটা হচ্ছে 5 টাকা, এখন মনে করো যে আরেকজন এই 5 টাকাই তোমার কাছে পাবে, তাহলে তুমি এই টাকাটা এদের দিয়ে দিলে, তাহলে তোমার কাছে কিন্তু আর অবশিষ্ট কোনো কিছু টাকা থাকলো না, তাহলে কি তোমার টাকাটা শেষ হয়ে গেল, বুঝতে পারছো? এরকম টাইপের, মানে শেষ হয়ে যাবে আর কি, নিঃশেষ হয়ে যাবে। তোমার আরেকটা মানে উদাহরণ দেই তোমাদের, মনে করো এইটা হচ্ছে কেমিস্ট্রির সাথে রিলেটেড। মনে করো একটা পদার্থ এখানে দিছো তুমি, মানে যে যৌগ মানে রাসায়নিক বিক্রিয়া তুমি করতেছো, মানে একটা যৌগ এখানে দিছো, এখন এই যৌগটার সাথে এমন আর একটা যৌগ মিশাইছো, মিশালে মনে করো হচ্ছে নতুন যে একটা যৌগ তৈরি হয়েছে, সেটা শুধুমাত্র পানি তৈরি হয়েছে, শুধুমাত্র পানি তৈরি হয়েছে, আর মনে করো যে লবণ তৈরি হয়েছে, লবণ মানে লবণ তৈরি হয়েছে আর পানি তৈরি হয়েছে, তাছাড়া আর কিছু তৈরি হয় নাই, তাহলে মনে করো সেটা হচ্ছে কি প্রশমন বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে এখানে প্রশমন বিক্রিয়ার একটা উদাহরণ দেওয়া আছে, দেখো আমাদের আমাদের এই যে উদাহরণগুলো আমরা যে বিক্রিয়াগুলো দেখাইছি না, এই প্রত্যেকটা বিক্রিয়া ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াগুলো তোমরা একটু খাতায় লিখবা, এগুলো খুবই ইম্পর্টেন্ট আছে। আর দেখবা যে এক বিক্রিয়া দুইবারও আছে কোনো কোনো ক্ষেত্রে, তোমরা সেগুলো একটু মনে রাখবা যে কোনটা কোনে আছে। আর সিরিয়াল ওয়াইজ আমি যেভাবে আসতেছি, সিরিয়াল ওয়াইজ তোমরা একটু এই খাতাগুলো একটু নোট করবে এটা। তাহলে ক্যালসিয়াম অক্সাইড এটা কিন্তু আমরা পাইছিলাম ওই যে চুন, এখন এর সাথে যদি অ্যাসিটিক অ্যাসিড, মনে করো এটা অ্যাসিড, তাহলে চুন হচ্ছে এটা হচ্ছে ক্ষার, ক্ষার মানে কি যেটা হচ্ছে ক্ষারীয়, মনে করো অ্যাসিড, মনে করো যে একটা অ্যাসিডিক আছে না অ্যাসিড, মানে সেটা হচ্ছে যদি হাতে দেয় তাহলে পুড়ে যাবে এরকম টাইপের। আর ক্ষার মনে করো যে চুন, তারপরে মনে করো যে আমাদের কাপড় কাছে যে সাবান আছে, তারপরে আমাদের যে হাত ধোয়া সাবান আছে, এগুলো মনে করো যে ক্ষার, ক্ষার থাকে এগুলোতে বেশি। মনে করো এই ক্ষার আর অ্যাসিড, অ্যাসিড যেমন আছে লেবুর রস, মানে এরকম যদি মিশাই, তাহলে ক্ষার এবং অ্যাসিড যদি আমরা মিশাই, তাহলে যদি পানি উৎপন্ন হয় আর কি উৎপন্ন হবে, লবণ, তাহলে ক্যালসিয়াম অ্যাসিটেট এটা হচ্ছে কি একটা লবণ, লবণ উৎপন্ন হয়, তাহলে সেটা হচ্ছে কি একটা প্রশমন বিক্রিয়া। এখন এখানে মনে করো আমরা যে ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়ামের সাথে যে পানি বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং পানি বিক্রিয়া করে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে, এইটার নাম হচ্ছে লাইম বা চুনের পানি। আমি বলছিলাম না, মানে চুন দিছো না, এই যে চুন, চুনের সাথে যখন আসে তোমরা দেখবা বাসায় যদি কখনো চুন চুনের সাথে পানি মেশাও, দেখবা যে বুদবুদ হচ্ছে উৎপন্ন হয়েছে, বুদবুদ উৎপন্ন হচ্ছে, যে পানিটা পাচ্ছি আমরা স্ল্যাকয়েড লাইম নামে পরিচিত, যে পানিটা পাচ্ছি সেটা হচ্ছে চুনের পানি অথবা স্ল্যাকয়েড লাইম নামে পরিচিত। আর স্ল্যাকয়েড লাইম বা সেই পানি খুবই অল্প পরিমাণে দ্রবীভূত হয়, পানিতে খুবই অল্প পরিমাণে দ্রবীভূত হয়, আর পানিতে সাধারণত ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণকে চুনের পানি বা লাইম ওয়াটার বলা হয়। আর পানিতে আমরা একটু দেখব যে আমাদের মোবাইলের ভিতরে দেখবা যে একটা ব্যাটারি থাকবে, ব্যাটারি এখানে দেখবে 3টা এরকম থাকে, সেইটা দিয়ে আমরা চার্জ দিই। তোমরা যারা আছে দেখবা মোবাইল ব্যাটারি যারা খুলে দেখছো তারা দেখবা যে এখানে 3টা আছে, ওই 3টা দিয়ে হচ্ছে কি আমরা চার্জ দিই। এখন এই ব্যাটারিটা মানে রাসায়নিকভাবে এর ভিতরে কিন্তু অনেক রিয়াকশন হয়, এই রিয়াকশনগুলো কীভাবে হয়
এইগুলো তোমরা বড় হলে জানতে পারবা, কিন্তু আপাতত জেনে রাখো এর ভিতরে কি কি পদার্থ থাকে আর এই ব্যাটারি কাকে বলা হয় সেটা আমরা একটু এখন দেখব। যে অ্যামোনিয়া ক্লোরাইড NH4Cl এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, এই দুইটা মিলিত হয়ে এই মিশ্রণকে, যেটা মিশ্রণ তৈরি হবে সেটাকে ব্যাটারি বলবো, অথবা ড্রাই সেল অথবা শুষ্ক সেল বলে, শুষ্ক কোষ বলবো। এখন তারপরে আসি আমরা যে তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্যটা কি, মনে করো আমি তোমাদের একটু বোঝাবো। তড়িৎ বিশ্লেষ্যটা কি, মনে করো পানির দিছো এখানে একটা, এখন পানি দেওয়ার ফলে এর ভিতরে মনে করো যে পানি আছে, এখন এই পানির ভিতরে তুমি মনে করো যে একটা পদার্থ রাখছো, বা সোডিয়াম ক্লোরাইড মনে করো এটা ধরো রাখছো এর ভিতরে, এটা খাওয়ার লবণ কিন্তু এর সঙ্গে সোডিয়াম ক্লোরাইড NaCl। এখন এটা ধরো তুমি এই পানির ভিতরে রাখছো, তাহলে রাখলে যদি এই পদার্থের ভিতর দিয়ে, এই পানির ভিতর দিয়ে যদি বিদ্যুৎ যায়, বিদ্যুৎ পরিবহন করে, তাহলে মনে করবা যে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অথবা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, সেটা হচ্ছে কি, মনে করো এখানে আরেকটা তুমি এমন একটা পদার্থ রাখছো এই পানির ভিতরে, পানির সাথে যুক্ত করে, সেইটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে না, তাহলে সেটা হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যেমন হচ্ছে এটা হচ্ছে চিনি, চিনি তুমি যদি পানির সাথে চিনি যুক্ত করো, তাহলে ওর ভিতর দিয়ে যদি তুমি কারেন্টের তার নিয়ে যাও, তাহলে কিন্তু সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করবে না। তাহলে যে সমস্ত পদার্থ গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, গলিত অবস্থায়, তাহলে গলিত কিসের সাথে হবে, অবশ্যই সেখানে পানি থাকা লাগবে। পানির সাথে গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। মানে তড়িতে মানে ভাগ হয়ে যাবে আর কি, দুইটা পদার্থ ভাগ হয়ে যাবে, দুটো মৌল ভাগ হয়ে যাবে। সেটা হচ্ছে যেমন হচ্ছে লবণ। আর যে সমস্ত পদার্থ গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলা হয়, যেমন হচ্ছে চিনি, গ্লুকোজ। এখন যে ভাগ হয়ে যাবে বা তড়িৎ মানে বিশ্লেষিত হবে, মানে বিভাজিত হবে, সেইটা কীভাবে হয় সেই মেকানিজমটা আমরা একটু দেখে ট্রাই করব। যে তড়িৎ বিশ্লেষণ, এখন তোমরা যদি খাতায় আঁকবা, সেটা কীভাবে আঁকবা সেটা আমি একটু দেখাই দিই। তোমরা জাস্ট এরকমভাবে আঁকবা। তোমরা খাতায় যখন আঁকবে সেটা কীভাবে আঁকবে দেখো, যে এরকম ফার্স্টে আমরা একটা এরকমভাবে একটা মানে বিকার নিব, একটা পাত্র নিব, সেই পাত্রের এখানে আমরা জাস্ট এরকম দুইটা ধাতব পাত নিব, দুই পাশে দুইটা পাত নিব, নিয়ে সেই দুইটা পাতের সাথে আমরা এইখানে এরকম দিয়ে এরকমভাবে যুক্ত করে দেব। এইটা মনে করো যে একটা তড়িৎ বিশ্লেষ্য। আর এখানে মনে করো পানি দিবা, এরকমভাবে পানি আঁকা, এই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তোমার যে চিত্রটা এটা হচ্ছে আঁকা শেষ। এখন তুমি একটু চিহ্নিত করবা, এটা হচ্ছে অ্যানোড, এখানে লেখা আছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, এভাবে চিহ্নিত করে দিবা জাস্ট, শেষ। তাহলে তুমি এটা পারবা, আঁকতে পারবা, কীভাবে আঁকাবা সেটা আছে মানে বলে দিলাম। এখন তোমরা এই সাইডে যে এই বিক্রিয়াগুলো কীভাবে ঘটে সেটা আমরা একটু বুঝে দেখব। মনে করো এই যে আমরা পানিটা নিছি, এই পানিটা নিচে হচ্ছে কি NaCl, মানে এটা হচ্ছে লবণ, এই পানির সাথে মিশানো হচ্ছে কি এটা লবণ। এখন লবণ যেহেতু এটা মিশানো আছে, এখন মনে করো যে এখানে একটা ব্যাটারি আছে, তাহলে এই ব্যাটারি যদি আমরা অন করি, এখানে যদি ব্যাটারিটা অন করি, তাহলে যদি এই মাথা থেকে কারেন্ট এই সাইড থেকে এই সাইডে যদি যায়, আমরা একটু দেখি অন্য কালার দিয়ে, কারেন্ট মনে করো এই সাইডে আছে, এই সাইড থেকে যদি ঘুরে এই ব্যাটারি হয়ে এই সাইডে যদি যায়, তাহলে সেটা মনে করো যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যদি এক সাইড থেকে আরেক সাইডে না যায়, তাহলে সেটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এখন মনে করো এই ব্যাটারি হয়ে কীভাবে যাচ্ছে এইটা আমরা একটু দেখব। মনে করো যে NaCl প্রথমে যখন তড়িৎ আমরা যে পাঠাবো, যখন কারেন্টটা দিব এর ভিতরে, এই পানির ভিতরে কারেন্টটা দিব, তখন এইটা হচ্ছে ভেঙে যাবে,
তাহলে কী হবে, NaCl এটা ভেঙে যাবে। কীভাবে ভেঙে যাবে, Na পজিটিভ হয়ে যাবে আর Cl নেগেটিভ হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা ভেঙে সোডিয়াম পজিটিভ হয়েছে, তারপরে ক্লোরিন হচ্ছে নেগেটিভ হয়েছে। এখন আমরা যেহেতু এটা পজিটিভ নেগেটিভ হয়েছে, এখন আমরা যেহেতু জানি যে পানির সংকেতটা কী, তাই না, পানির সংকেত কী, H2O। এখন পানির ভিতরে যেহেতু বিদ্যুৎ দেওয়া হচ্ছে, তাহলে অবশ্যই পানিও ভেঙে যাবে। তাহলে পানি ভেঙে কী হবে, H+ উৎপন্ন হবে, আর এটা হচ্ছে কি OH- এটা উৎপন্ন হবে। তাহলে এইখানে দেখো যে হাইড্রোজেন এই একটা আর এই একটা মিলে দুইটা হাইড্রোজেন, এই একটা অক্সিজেন আর এই একটা অক্সিজেন সেম থাকবে, এই পাশে ওপাশে সেম থাকবে। তাহলে এইটা হচ্ছে তাহলে আমরা দ্বিতীয় লাইন দেখতে পাচ্ছ যে পানি ভাঙতেছে, অক্সিজেন এই হাইড্রোজেন আর OH উৎপন্ন হচ্ছে। এখন উৎপন্ন হওয়ার পরে তারপরে কি ঘটতেছে, তারপরে দেখো আমরা একটু দেখি, এটা সম্পূর্ণ একটু মুছি আমরা, যে এই যে ক্লোরিন আছে না, এই ক্লোরিন মানে হচ্ছে কি নেগেটিভ, আর নেগেটিভটা মনে করো যে অ্যানোডে যাবে, এই নেগেটিভটা অ্যানোডে যাবে, মানে ক্লোরিন যাবে হচ্ছে অ্যানোডে, ক্লোরিনটা অ্যানোডে যাবে। এখন ক্লোরিন অ্যানোডে কী জন্য যাবে সেটা দেখো, ক্লোরিনের আগে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে ক্লোরিনের কাছে কি এক্সট্রা একটা চার্জ বেশি আছে, মানে উপরে মাইনাস থাকে, মানে কি তোমার কাছে ধরো থাকার দরকার ছিল মনে করো যে 17, এখন তোমার কাছে মনে করো রয়েছে 18। তাহলে কি তোমার যে নাম মনে করো যে তোমার নাম হচ্ছে সাদিয়া, তাহলে মনে করো যে সাদিয়া এই সাদিয়ার উপরে আসছে একটা নেগেটিভ চিহ্ন বসবে, মানে তোমার কাছে থাকার কথা ছিল 17, কিন্তু তোমার কাছে রয়েছে হচ্ছে কত 18। তাহলে সাদিয়ার কাছে থাকার কথা ছিল 17, সাদিয়ার কাছে রয়েছে কত 18, তাহলে কি সাদিয়ার উপরে একটা মাইনাস চিহ্ন। তাহলে ক্লোরিনের কাছে থাকার সংখ্যা যে ছিল তার থেকে ক্লোরিনের কাছে কি একটা উপরে বেশি সংখ্যা আছে, তাহলে কি ওর থেকে একটা বেশি আছে, তাহলে সেটা থেকে বাদ দিয়ে দিবে, দিয়েতে কি ক্লোরিন হবে। বুঝতে পারছি আমরা। এখন এই ক্লোরিন হওয়ার পরে এই ক্লোরিন যখন হচ্ছে অ্যানোডে যাবে না, তাদের জন্য মনে করো যে এই যে একটা সাল্ট আছে, এই ছাড়ার জন্য মনে করো যে অ্যানোডে যাচ্ছে। এখন যে ইলেকট্রনটা ছাড়তেছে, এই যে উপরে একটা সার্ট আছে না, মাইনাস নেগেটিভ, মনে করো ওইটা হচ্ছে একটা ইলেকট্রন। এখন ওই ইলেকট্রনটা মনে করো এই সাইড থেকে ঘুরে এই সাইডে যাবে, সেই ইলেকট্রনটা, বুঝতে পারছো, যখন কারেন্ট যখন ফ্লো করবে আর কি, তখন এই সাইড থেকে ওই সাইডে যাবে। আর যে কি করবে, যে হচ্ছে এই যে হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনের সাথে পজিটিভ আছে, বুঝতে পারছো। তাহলে হাইড্রোজেন যেহেতু পজিটিভ আছে, তাহলে হাইড্রোজেন যেহেতু থাকার কথা তার থেকে একটা কম আছে। হাইড্রোজেন যেহেতু পজিটিভ, তাহলে মনে করো হাইড্রোজেনের যা থাকার কথা তার থেকে একটা হাইড্রোজেন কম আছে, তাহলে সেই ইলেকট্রনটা যে ওই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন তৈরি করবে, বুঝতে পারছো। এখন এইটা করার জন্য মনে করো তড়িৎ বিশ্লেষিত হবে। আর তাহলে মধ্যখানে যেটা আছে ওইটা আমরা বাদ দিয়ে দিব, মানে মধ্যখানে যে লেখাটা আছে না, যে লেখাটা, এই লেখাগুলো বাদ দিয়ে দিব আমরা। একটু দেখি এইটা, তাহলে কী করবো আমি আবার একটু বলি, মানে কী লিখবো আর কি। তোমরা জাস্ট এই চিত্রটা আঁকাবা, চিত্রটা কীভাবে আঁকাবা, ফার্স্টে একটা পাত্র নিবা, চিত্রটা আঁকাবা, ফার্স্টে একটা পাত্র নিবা, নেওয়ার পরে পাত্রের ভিতরে দুইটা এরকম ধাতব পাত আঁকাবা, পাত আঁকায় এরকম একটা যুক্ত করে দিবা, দিয়ে এখানে মনে করে এরকম দিবা, চিহ্ন দিবা, দিয়ে এরকম দিবা, দেওয়ার পরে এটা লিখবা আছে অ্যানোড, এটা লিখবা আছে ক্যাথোড, এখানে বানান লেখা আছে, আর এটা লিখবা আছে ব্যাটারি এরকমভাবে লিখবা, লিখে নিয়ে তড়িৎ বিশ্লেষণ এটা লিখবা। লেখার পরে তোমরা জাস্ট সেই চিত্রের ভিতরে এরকম দাগ টেনে দিবা, এর ভিতরে আছে NaCl এর কী করবা, NaCl প্রথম আছে দুইটা ভাঙবে, এবার ভাঙার পরে যখন বিদ্যুৎ চালনা করা হবে তখন পানিও ভাঙবে, এই দুটো লিখবো অবশ্যই। লেখার পরে এই ক্লোরিন এই রিয়াকশনটা দিব আর এই রিয়াকশনটা দিব। এখন তারপরে আমরা বলবো যে প্রথমে হচ্ছে আমরা তড়িৎ বিশ্লেষণ করার পর আমরা প্রথমে একটা দ্রবণ নেই, যে দ্রবণ হচ্ছে কি NaCl এর দ্রবণ,
NaCl এর দ্রবণ নিই, অথবা পানির সাথে NaCl দ্রবণ মানে যুক্ত করে দ্রবীভূত করি। এখন তারপরে আমরা যখন ব্যাটারি থেকে ইলেকট্রন ব্যাটারি থেকে যখন হচ্ছে কারেন্ট আমরা ফ্লো করব, তখন NaCl ভেঙে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস হবে, এবং পানি H2O ভেঙে H প্লাস এবং OH মাইনাস হবে। বুঝতে পারছো? তোমরা জাস্ট এই যে মানে বাংলায় লিখতে হবে না, জাস্ট সংজ্ঞা লিখবা যে NaCl ভেঙে উৎপন্ন হবে যে Na পজিটিভ প্লাস তারপর Cl মাইনাস, এরকমভাবে লিখবা, আমি যা বলতেছি আর কি। তাহলে এখানে উৎপন্ন হবে মানে NaCl মানে সোডিয়াম NaCl ভেঙে উৎপন্ন হবে NH প্লাস ও Cl মাইনাস, এবং পানি H2O ভেঙে উৎপন্ন হবে H প্লাস ও OH মাইনাস। এখন এখানে তারপর লিখবা যে এখানে ক্লোরিন আয়নের উপর নেগেটিভ চিহ্ন আছে, তাহলে এখানে ক্লোরিনের একটা ইলেকট্রন বেশি আছে। এখন সেই ইলেকট্রনটা ত্যাগ করার জন্য ক্লোরিন হচ্ছে অ্যানোডে যাবে, অ্যানোডে যেয়ে সেই ইলেকট্রনটা ত্যাগ করবে। এখন সেই ইলেকট্রনটা ত্যাগ করবে এবং হাইড্রোজেনের উপর পজিটিভ চিহ্ন থাকায় হাইড্রোজেনের চার্জ হচ্ছে একটা কম আছে, এবং সেই চার্জটা নেওয়ার জন্য সে হচ্ছে ক্যাথোডে যাবে। এখন এই ক্লোরিন কর্তৃক যেটা সারিকৃত ইলেকট্রন, সেইটা ব্যাটারি সেলের ভিতর দিয়ে সেইটা হচ্ছে কি ক্যাথোডে যেয়ে পৌঁছাবে, এবং ইলেকট্রন তড়িৎ প্রবাহিত হবে। বুঝতে পারছো? এই তড়িৎ প্রবাহিত হবে, এইটুকু লিখলেই ওদের মনে করো যে 10-এ 10 মার্ক দিয়ে দেবে। তাই এইটুকুই, এই যে তড়িৎ বিশ্লেষণের অধ্যায়টুকুই যতটুকু বইতে ছিল সবগুলো দেওয়ার ট্রাই করছি। এখন তোমরা জাস্ট এই চ্যাপ্টারটা রিভিশন দিবা, দিলেই তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে।